জাপানে বিভিন্ন ধরনের খাসির মাংস বিভিন্নভাবে বিক্রি হয়ে থাকে। তো কিভাবে কি হয়ে থাকে সেটা সম্পূর্ণটা আজকে তোমাদের ডিটেলসে এই ভ্লগে জানাবো। আর ছুটি পেয়ে ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো দুজনে একসাথে সেলিব্রেট করলাম, আর কি কি করলাম সব থাকছে আজকের এই ভ্লগে। আশা করছি তোমাদের ভ্লগটা অনেক ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু এন্ড অবধি দেখো, আর আমার ভ্লগটাকে প্লিজ সবাই শেয়ার করে দিও। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। আজকে হলো শুক্রবার, ও নাইট ডিউটি থেকে আসার পর খেয়ে দিয়ে দুজনে দিয়েছি লম্বা একটা ঘুম। বিকেল এখন বাজে 3:30, দুজনে মিলে উঠেছি ওই রাত্রের সেলিব্রেশনের প্রিপারেশন করতে। তো দেখো এইখানে কিন্তু খাসির মাংসটাকে আমরা নরম করার জন্য বের করে নিয়েছি। এখানে কিন্তু রয়েছে শুধু খাসির পায়ের মাংসগুলো, মানে খাসির যে পায়ের থাইয়ের যে মাংসগুলো থাকে সেই মাংসটা, আর একদম বড় বড় পিস করে কাটা। এগুলো কিন্তু আমাদেরকে নিজেদের পিস করে নিতে হবে। জাপানে কিন্তু অনেক ধরনের অনেকভাবে খাসির মাংস পাওয়া যায়, যেরকম একদম পুরো পিস পিস করে দেওয়া খাসির মাংস, যেটাতে তোমরা বোনলেস এবং উইথ বোন দুটোই পেয়ে যাবে। আবার দুটো আলাদা আলাদাভাবেও পেয়ে যাবে। আবার থাকে এক ধরনের খাসির মাংস যেগুলোতে হলুদ মাখানো থাকে, তো আমরা ওটা নেই না। আর এটা এবার আমরা প্রথম দেখলাম যে খাসির পাটাকে একদম পুরো বড় বড় পিসে কেটে দেওয়া রয়েছে, যেগুলোকে আমরা আমাদের নিজেদের পছন্দ মতো পিসে কেটে নিতে পারবো। এছাড়াও কিন্তু খাসির মাংসের শুধু স্কিনও আলাদাভাবে বিক্রি হয়ে থাকে। এবার আমরা প্রথম এই খাসির পায়ের এই খাসির মাংসের একটা প্যাকেট আনলাম, 2 কেজির প্যাকেট, যেটার দাম জাপানিজ 2400 ইয়েন নিয়েছে। ইন্ডিয়ান টাকায় কনভার্ট করলে ওই ধরো ইন্ডিয়ান 1200 টাকার মতো পড়বে, মানে ওই 1 কেজি মাংসের দাম ইন্ডিয়ান 600 টাকার মতো পড়ছে। তো মাংস ভিজিয়ে দিয়ে এইখানে আমি একটুখানি রেডি হয়ে গিয়েছিলাম। অনেক দিন সাজিগুজি না, কোথাও গেলেও আমি খুবই কমই সাজি। তো ভাবলাম যে ঠিক আছে, তাহলে বাড়িতে আজকে একটু সাজুগুজু করি। আর আমার সাজাগুজো মানে একটু লিপস্টিক পরা, একটু মুখে কম্প্যাক্ট দেওয়া, আর আইল্যাশটাকে কার্ল করে একটু মাস্কারা পরা। সাজলাম দেখে ও বললো চলো বাইরে চলো, তোমাকে কয়েকটা ফটো তুলে দিই। আর বাইরে এসে তো এত মারাত্মক হাওয়া, আসলে আজকে সকাল থেকেই প্রচুর হাওয়া দিয়েছে। সকাল থেকে বললে ভুল হবে, আগের দিন রাত্রিবেলা থেকে এই হাওয়াটা শুরু হয়েছে, যেটা আজকে পুরো সারাটা দিন থাকবে। তো যেহেতু ঠান্ডা, তাই কালো রঙের একটা আমি ওয়ান পিস পরে নিয়েছিলাম, আর তার সাথে একটা কালো লেগিংসও পরে নিয়েছিলাম, কারণ মারাত্মক ঠান্ডা লাগছে ঘরেও বাইরেও। আর ও আমাকে যেসব জিনিস গিফট করেছিল, কানের ক্লিপ, তো সেইগুলো দিয়ে আমি সেজেছিলাম। এখন কিন্তু আমার বরের বড্ড বেশি উন্নতি হয়েছে। আগে কিন্তু ক্যামেরার সামনে আসতেই চাইতো না, এখন বেশ নিজে থেকেই বলে চলো তোমাকে এই রিলস বানিয়ে দিই, তোমাকে এই ভ্লগ বানিয়ে দিই। আর ক্যামেরা ধরলেই ও বলে যে আমি কোন দিকে তাকাবো, মিডিলে না ক্যামেরার দিকে। তো বাইরে বেরিয়ে আমরা দুজনে কিছু ফটো টটো তুলে চলে আসলাম ঘরে। ঘরে এসে খাসির মাংসটাকে আমি প্রেশার কুকারে সিটি দিতে বসিয়ে দিয়েছি, আর তার সাথে এইখানে আমি মশলা পুড়বো বলে কিছু মশলা সাজিয়ে নিচ্ছি। আসলে খাসির মাংসটা এবার আমার একটু পোড়া মশলায় রান্না করতে বড্ড ইচ্ছে করলো। সব সময় তো খাসির মাংস বাড়িতে মা যেভাবে নর্মাল বানাতো সেইভাবেই আমি এইখানে বানাতাম, কিন্তু এবার মন চাইলো যে একটু অন্যরকমভাবে রান্না করি। তার জন্যই আমি এই মশলাগুলোকে, মানে গোটা মশলাগুলোকে একটু আমি পুড়িয়ে নিচ্ছি। আর এই পোড়া মশলায় খাসির মাংস রান্না করলে নাকি খেতে বড্ড ভালো লাগে, তাই একটু ট্রাই করার মন জাগলো আর কি। তার জন্য আমি যতটা পরিমাণ আমার পেঁয়াজ লাগবে ততটাই আমি পুড়িয়ে নিচ্ছি, মানে যতটা যতটা অ্যামাউন্ট আমি এই খাসির মাংসতে দিতাম মশলা, ততটা করেই আমি লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ এবং টমেটো সবগুলোকে সুন্দর মতো আমি আর কি পুড়িয়ে নিয়ে সাইডে ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম। তো এইদিকে চলে এসেছি আমি খাসির মাংসটাকে বসাতে। তো তেল গরম হয়ে গেলে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সারে মশলাটা মিক্স করে নিয়েছিলাম, তো সেটাই আমি দিয়ে একদম কষিয়ে নেব। তো পাশে আমার বর ওইদিকে ফ্রাইড রাইস রান্নার জন্য আমাকে সবজিগুলো ভেজে দিচ্ছে। সত্যি একা হাতে কিন্তু এত কিছু হয় না, কেউ যদি সাইডে একটু হেল্প করে তাহলে কিন্তু কাজ অনেক সুন্দর এগিয়ে যায়। দেখো আমার মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষে গেছে, আর মশলাটা বেশ একদম একটা পোড়া পোড়া দেখতে লাগছে। তো হলুদটা আমি এখানে একটু কম পরিমাণে দেবো, যাতে মশলার এই কালো ভাবটা বজায় থাকে। আর জিরে পরিমাণ মতো দেবো, আর ধনেটা আমি একটু সামান্য বেশি দেবো। খাসির মাংসতে কিন্তু ধনেটা বেশি দিলে একটু ভালো লাগে।
তারপর জল দিয়ে আমি ভালো মতো আর কি এই মশলাটাও কষিয়ে নেব। এই মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেলে তারপর আমি দিয়ে দেব এই খাসির মাংসগুলো। তো জাপানের খাসির মাংস কিন্তু আপনাকে প্রেশার কুকারে 8 থেকে 10টা সিটি দিতে হবে, না হলে কিন্তু খাসির মাংস তেমন বেশি একটা নরম হবে না। সে যতক্ষণ ধরেই কষাও না কেন, যতক্ষণ ধরেই জাল দাও না কেন, সেরকমভাবে কিন্তু নরম হতে চায় না, যার জন্য আমি প্রেশার কুকারে 8 থেকে 10টা সিটি দিয়ে নিই। তো এইখানে মাংসগুলো আমি ওই মশলাটার সাথে ভালো মতো কষিয়ে নেওয়ার পর ওই স্টকটা আমি দিয়ে দিলাম, মাংসের যে স্টকটা ছিল। তো স্টক দেওয়ার পর যদি জল তোমাদের কম বলে মনে হয় মাংসের ঝোলের জন্য, তাহলে কিন্তু এখানে তোমরা আবারও অ্যাড করতে পারো, যেরকমটা আমি করেছি আর কি। আমার একটু ঝোলটা কম কম লাগছিল, তার জন্য এখানে আমি একটু গরম জল দিয়েছি। আর খাসির মাংসতে গরম জল অ্যাড করবে, তাহলে কিন্তু খুব ভালো হয়। তো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মশলা আর মাংসের সাথে মিশিয়ে নিয়ে তারপর আলুগুলো ও দিয়ে দিল, কারণ আলুগুলো আগে ভেজে রাখিনি, কারণ জানি এরপরে দিয়ে দিলে হয়ে যাবে। মাংসটাকে পাশের গ্যাসে দিয়ে এইখানে আমি ফ্রাইড রাইসের ভাতটা রেডি করার জন্য চলে এসেছি। তো যতক্ষণে ওইদিকে আমার ফ্রাইড রাইসের ভাতের জন্য জল ফুটছে, তো এদিকে ভাবছি আমি ডিমের একটা স্টার্টার বানাবো, সেটারই প্রিপারেশন নিয়ে নিই। যার জন্য আমি আলুটাকে বয়েল করে দুটো শুকনো লঙ্কা দিয়ে সামান্য একটু তেল দিয়ে মেখে নিয়েছি। এতে কিন্তু আমি পেঁয়াজ অ্যাড করিনি, তোমরা চাইলে কিন্তু আলুটা কাঁচা লঙ্কা দিয়েও মেখে নিতে পারো। তো আমি এর আগের বার কাঁচা লঙ্কা দিয়ে মেখেছিলাম দেখে এবার শুকনো লঙ্কা দিয়ে মেখেছি। আর দুটো ডিম সেদ্ধ করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। তো দুটো ডিম তো দুজনের জন্য এনাফ, মানে একটা খেলেই এটা একজনের জন্য এনাফ। তারপর আলু আর ডিমটাকে ভালো মতো করে সেট করে নিয়ে নরম হাতে একটা ডিম আমি পাশে এমনি ফেটিয়ে রেখেছিলাম, তো ওই ডিমের গোলাটাতে একবার করে গুলাচ্ছি আর ব্রেড ক্রাম্সে একবার করে ডিমটা মাখাচ্ছি। তো আমি এবার এভাবে দুবার করব, মানে দুবার করে ডিমটাকে আমি গোলা ডিমে মাখাবো আর দুবার করে আমি এর মধ্যে ব্রেড ক্রাম্স লাগাবো। তো অনেক বড় বড় হয়ে যায় সাইজে ব্রেড ক্রাম্স লাগানোর পর। তো ওটাকে সাইড করে রেখে এখানে চলে এসেছি আমি ফ্রাইড রাইস রান্না করতে। ফ্রাইড রাইসের ভাতটা হয়ে গেছিলো, তার জন্য আমি ঘিয়ে কিছুটা আদা, ভালো মতো গ্রেট করে রাখা আদা একটু ভালো মতো ভেজে নিয়েছি। তারপর ভাত দিয়ে তার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি আমার ভেজে রাখা সব সবজি। আর এই সবজিটার মধ্যে কিন্তু আমি নুন আর চিনি আগে থেকে মিশিয়ে রেখেছিলাম, যদিও আমাদের এখানে চিনিটা খুব মিহি, তার জন্য আমার লাগলে আমি চিনিটা পরেও অ্যাড করে দিই। কেননা যদি একটু ভারী মোটা চিনি দানা থাকে, সেটা কিন্তু গলতে টাইম নেয় আর খেতে কিন্তু তখন ফ্রাইড রাইসটা ভালো হবে না। তাই চেষ্টা করবে আগে থেকে চিনিটা সবজিতে মাখিয়ে রাখার জন্য। ওইদিকে আমার ফ্রাইড রাইস হয়ে যাওয়ার পর এখন আমি চলে এসেছি আমার লাস্ট রান্নাবান্না, এই এগের রেসিপিটা করতে। তো এটার আমি নাম দিয়েছি এগ ক্রাঞ্চ, কারণ সেরকমভাবে এটা ডিমের ডেভিলও বলা যায় না, ডিমের চপও বলা যায় না। তো আমি আমার মতো করে আর কি বানিয়েছি। তো তেল গরম হয়ে যাওয়ার পর সুন্দর মতো এই চারটে আমি ভেজে নেব। আর সত্যি আমি বলছি একটা কিন্তু একজনের জন্য এনাফ, কারণ দেখতেই পারছো ভীষণ বড় বড় হয়েছে। বেশ সুন্দর লাল লাল করে এইগুলোকে একদম পুরো চারপিট করে ভেজে নেব। যে কোনো বাড়িতে অতিথি আসলে যদি একটু এই ধরনের কোনো কিছু করে দাও, আর এগুলো বানাতে কিন্তু খুবই কম সময় লাগে, তেমন একটা বেশি সময় লাগে না। তো চটজলদি একটা স্ন্যাক্সের একটা রেসিপি বা স্টার্টারের একটা কিন্তু রেসিপি। তো চারপিট করে আমি সুন্দরভাবে এগুলোকে ভেজে নেব। তো এই যে আমার সব রান্নাবান্না কমপ্লিট, পোড়া মশলা দিয়ে মাটনও আমার রান্না হয়ে গেছে, আর এই দিকে আমার ফ্রাইড রাইস রেডি, এগ ক্রাঞ্চ রেডি, আর নতুন আমি ডিনার সেটও নামিয়ে নিয়েছি আজকের জন্য। তো চলো এখন খালি পরিবেশনের পালা। আর হ্যাঁ, পোড়া মশলায় মটন রান্না করার জন্য কিন্তু আর কোনো কিছুই লাগে না। ভালো মতো মটনটা পরে জাল হয়ে গেলে নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দিলেই কিন্তু হয়ে যায়। তো সেটা আমি আগে বলতে পারিনি দেখে এইখানে বলে দিলাম। তো দেখো আমার ফ্রাইড রাইসটা কিন্তু খুব সুন্দর ঝুরঝুরেও হয়েছে, আর চালগুলো কিন্তু ভেঙে যায়নি, যেটা আমার বড্ড বেশি ভালো লাগছে। তো ওর আমি প্ল্যাটারটা প্রথমে সাজিয়ে দিলাম এগ ক্রাঞ্চ, ফ্রাইড রাইস, মাটন কষা উইথ পেঁয়াজ দিয়ে। আর ডিনারটাও আমরা ঠিক টাইমের মধ্যেই করে ফেলছি, 7:35 বাজে এখন। চলো তাহলে ওর থেকে, মানে ওর মুখ থেকে শুনিনি যে কেমন হয়েছে। ভালো হয়েছে? ডিমটা খেয়ে বলো তো কেমন হয়েছে, খেয়ে দেখো আগে। ডিমটা সেই মুচমুচে হয়েছে না? মাটনটা খেয়ে দেখো। মাটন তো চেখেইছো একবার না?
ঠিক আছে, তাহলে চলো খাওয়া দাওয়া করে ফেলি। আজকে এই ব্লগটা এই অবধি। আমাদের সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে সব একসাথে কাটলো নাকি, বিদেশে থাকলে যা হয় আর কি। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে কিন্তু ব্লগটাকে আমার শেয়ার করে দিও। তো টাটা, সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হবে অন্য একটি ব্লগে।